আপত্তির পরও দিল্লিতে দণ্ডিত হাসিনার বক্তব্যের সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ। জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সর্বসাধারণের জন্য খুলল জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা চিহ্ন। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন খোলা, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা। কাটছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু। পাম্পে নেই দীর্ঘ লাইন, ভোগান্তি কমে যাওয়ায় গাড়ি চালকদের স্বস্তি। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্দনা ছিল সৃষ্টির মূল মন্ত্র। বাঙালির ভাব বৈচিত্র্যে সদা জাগ্রত কবিগুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মতবিনিময় সভায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে তার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ জানানো হলেও এখনও সাড়া দেয়নি ভারত সরকার। গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশ ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের জন্যও ক্ষতিকর। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে শহীদদের অসম্মান করেছে ভারত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। বলেন, দেশের জ্বালানি সংকট সহ ডেঙ্গি ও হাম প্রতিরোধে কাজ করছে সরকার। নির্বাচনে দেয়া অঙ্গীকার পূরণে জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী, কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন রিজভী। পার্শ্ববর্তী একটি দেশ, যেটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে তারা নিজেরা দাবি করেন, সেই দেশে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন, যেদিন তার পতনের দিন, যেদিন ভয়ঙ্কর রক্ত ঝরানো পথ মারিয়ে বিপ্লব সাধিত হচ্ছে, সেই দিন তাকে বক্তব্য রাখা হচ্ছে। অর্থাৎ ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায়। সেখান থেকে এলএনজি গ্যাস নিয়ে এসে বাংলাদেশের যে ঘাটতি হচ্ছে সেটা পূরণের তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর 11ই জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশ দেয়া সংক্রান্ত কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। কল রেকর্ডে শোনা যায়, ওবায়দুল কাদের বলেছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। জবাবে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, পুলিশ তাদের মুখোমুখি হতে নিষেধ করেছে। এরপরও ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেন বলে দাবি প্রসিকিউশনের। গত মঙ্গলবার ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়, শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ফের শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ারি আসিফ ইরান। আসামিদের সবাই বর্তমানে পলাতক রয়েছে। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। স্যার 8:30 সংবাদ সম্মেলন করবে। স্যার 8:30 সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। তারপরে সর্বসাধারণের জন্য খুলেছে জুলাই স্মৃতি জাদুঘর। এই মুহূর্তে জাদুঘরের সামনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাব তার কাছে। মেঘ,
জুলাই স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি কিন্তু আজ থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং ঠিক সকাল 11টার দিকে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং সেই সঙ্গে প্রবেশ করতে তাদের টিকিট কাটতে হয়েছে, অর্থাৎ পূর্ণবয়স্ক যারা রয়েছেন তাদের টিকিটের মূল্য 50 টাকা ধরা হয়েছে। অন্যদিকে যারা শিশু বাচ্চারা রয়েছেন তাদের টিকিটের মূল্য 20 টাকা করে ধরা হয়েছে এবং সেই সঙ্গে আমরা শুরুতেই দেখতে পেয়েছি যে প্রবেশপথের ঢোকার সঙ্গে সঙ্গে দর্শনার্থীরা একটি গণকবর থেকে শুরু করে যে ভাস্কর্য সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই সঙ্গে জুলাই আন্দোলনের যে স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই গড়ে তোলা হয়েছে মূলত এই জুলাই জাদুঘর। আপনারা ঠিক এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারির ভিতরে কিন্তু অর্থাৎ যে জাদুঘরের যে প্রধান যে আকর্ষণ এই গ্যালারির মধ্যেই যে লাল টেলিফোন থেকে শুরু করে টর্চার সেল সেটি কিন্তু এই গ্যালারির মধ্যেই রয়েছে এবং শুধু স্মৃতি সংরক্ষণে নয়, নতুন প্রজন্ম যেন এই সময়ের বাস্তবতা এবং ত্যাগ ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যেই জাদুঘরটি কিন্তু আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আজকে এসেছেন এবং শুধুমাত্র ঢাকা থেকে না, বিভিন্ন জেলা থেকেও কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু পুরো এই যে জুলাই যে স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সেই সঙ্গে এখানকার দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত 3 শিফটে দর্শনার্থীদের প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সাপ্তাহিক যে ছুটির দিন সেটি কিন্তু বৃহস্পতিবার এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে শুক্রবারে বিকেল 3টার পর থেকে এই জুলাই যে স্মৃতি জাদুঘর সেটি কিন্তু খোলা থাকবে বলে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে যে দায়িত্বরত কর্মকর্তা তিনি আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। আর 3 শিফটের মধ্যে দিয়েই কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এক শিফটে প্রবেশ করতে পারছেন এবং সবশেষ যে শিফটটি সেটি হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ সকাল 11টা থেকে 10টা থেকে 6টা পর্যন্ত কিন্তু তারা প্রবেশ করতে পারবেন এবং সেই সঙ্গে এই যে জুলাই জাতীয় যে স্মৃতি জাদুঘর যেটি রয়েছে এখানে ভাস্কর্য থেকে শুরু করে যা রয়েছে সেটি কিন্তু তারা ঘুরে ঘুরে দেখতে পারবে। তো সবকিছু মিলে আজ আমরা সকাল থেকে দেখেছি যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু দর্শনার্থীরা সকাল 10টার আগে থেকে লাইন ধরেই কিন্তু এখানে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং ঠিক 11টার দিকে কিন্তু তারা যে দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করে এখনো কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুলাই স্মৃতি জাদুঘরের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। নদী রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। নদী না বাঁচলে মানুষ পরিবেশ ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে প্রশাসক জানান নৌপথ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে সমন্বিত প্রকল্পের আওতায় নদীর দূষণ ও দখল রোধে কাজ করবে সরকার। এ সময় নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আব্দুস সালাম। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। দুপুরের সময় আরও থাকছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি। 900 কোটি টাকার প্রকল্পেও জলজট থেকে মুক্তি পাননি যশোরের ভবদহের মানুষ। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে LNG টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গেল কয়েকদিনের তীব্র সংকটের পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। বুধবার রাত থেকে সরবরাহ ও চাপ বাড়ায় CNG স্টেশনগুলোতেও নেই ভোগান্তি। চালকরা জানান গত কয়েকদিন 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যায়নি। তবে ভোর থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই গ্যাস পাওয়া যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম নগরীর কদমতলী গ্যাস ফিলিং স্টেশনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাব তার কাছে।
লিপি, চট্টগ্রামে আজকে সকাল থেকে গ্যাস সরবরাহের পরিস্থিতিটা অনেকটা স্বস্তিদায়ক এবং যারা গাড়ির চালক এবং মালিকরা আছেন তারা কিন্তু লাইনে দাঁড়ানোর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা গ্যাস পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত গতকাল রাত থেকেই চট্টগ্রামের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং সে কারণে তারা কিন্তু যানবাহনগুলোতে পর্যাপ্ত অর্থাৎ চাহিদা মতো যে গ্যাস সেটা দিতে পারছেন বলে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত আপনারা জানেন যে গত 21 জুলাই মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমতে থাকে এবং সেটা শেষ পর্যন্ত গিয়ে আসলে চাহিদার অর্ধেকে নেমে আসে। সে কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলো সহ বসত বাড়ি শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দেয় এবং সেই যে 2 সপ্তাহের চরম ভোগান্তি এবং দুর্ভোগ সেটা থেকে কিছুটা লাঘব হওয়াতে আমরা দেখেছি যে আজকে যারা গ্যাস নিতে এসেছেন তাদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে এবং যারা ফিলিং স্টেশনের কর্মকর্তারা আছেন তারা বলছেন যে গতকাল রাত থেকে অর্থাৎ ভোর রাত থেকে 4টা থেকে তারা আসলে গ্যাস দিতে পারছেন। ফলে তখন যে দীর্ঘ যানবাহনের লাইন ছিল তারা কিন্তু সকাল হতে হতে গ্যাস সরবরাহ পেয়ে গেছেন এবং সেই সময় কিন্তু এক একটা যানবাহনকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এবং সকালে যখন আসলে যানবাহন চালকরা জানতে পেরেছেন যে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে তখন কিন্তু আমরা দেখেছি যে অনেক যানবাহন কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এসে জড়ো হয়েছে এবং তারা গ্যাস নিচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়তো কিছু কিছু ফিলিং স্টেশনে জন্য দাঁড়াতে হচ্ছে, তবে তারা বলছেন যে তাদের যে চাহিদা অর্থাৎ সেটা পাচ্ছেন এবং গত 2 সপ্তাহ ধরে যেখানে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েও গ্যাস পেত না সেখানে কিন্তু আজকে 10 থেকে 15 মিনিট কিংবা হয়তো আধা ঘন্টার মতো দেরি হচ্ছে কিন্তু তারা গ্যাস পাচ্ছেন, সেটা তারা স্বস্তিদায়ক বলছেন এবং তারা আশা করছেন সরকার আসলে বিশেষ ব্যবস্থা নেবেন যেন গ্যাস সরবরাহটা আরও স্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত গ্যাস সরবরাহের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি জানাচ্ছিলেন গ্যাস সরবরাহের সর্বশেষ খবর। গ্যাস সংকট ও নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে 11 দলীয় জোট। বেলা 11টায় রাজধানীর মুক্তাঙ্গন এলাকায় কর্মসূচি শুরু হয়। এতে যোগ দেন ঐক্যের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জ্বালানি সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। বিদ্যুতের ভুতুরে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম ছাড়া প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস সংকটের কারণে মানুষ দুর্বিষহ ভোগান্তিতে রয়েছে। ঘরে রান্না হচ্ছে। সকাল থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সবশেষ খবর জানবো এই মুহূর্তে নগরীর আগ্রাবাদে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। পার্থ, গত 2 থেকে আড়াই ঘন্টা ভারী বর্ষণ হয়নি, কিন্তু নগরীর যে মুহুরীপাড়া, ব্যাপারীপাড়া, দাইয়াপাড়া এলাকা রয়েছে উত্তর আগ্রাবাদের, কিন্তু সেই সব জায়গায় আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু পানি ধীরে ধীরে নামছে এবং এখানে পুরোপুরি জলমগ্ন বলা যায় এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই এলাকার যে নিচু এলাকাগুলো রয়েছে অনেক বাসাবাড়িও কিন্তু আমরা দেখছি পানির নিচে তলিয়ে গেছে। মূলত গতকাল রাত 8টা থেকে ভারী বর্ষণ শুরু হয়। আজকে ভোর 6টা থেকে 8:30 পর্যন্ত আমরা দেখেছি ভারী বর্ষণ হয়েছে এবং সেই ভারী বর্ষণে নগরীর বেশ কয়েকটি নিচু এলাকা, বিশেষ করে কাতালগঞ্জ আমরা দেখেছি পানির নিচে তলিয়ে গেছে। আগ্রাবাদ কমার্স কলেজের সামনে সেই সড়কটিও পানির নিচে তলিয়ে গেছে এবং উত্তর আগ্রাবাদের এই দাইয়াপাড়া, ব্যাপারীপাড়া কিংবা যে মুহুরীপাড়া এই এলাকাগুলো, নিচু এলাকাগুলোতে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় আজকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুধু এই 52 মিলিমিটার বৃষ্টিপাতেই নগরীর এই যে আমরা দেখছি নিচু এলাকাগুলো রয়েছে সেসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদি এর থেকেও বেশি বৃষ্টি হয় তাহলে এইসব এলাকার মানুষের কি ধরনের দুরবস্থা হয় সেটি কিন্তু আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই এলাকার মানুষের যেটি সবচেয়ে বড় প্রশ্ন, আর কত সময় পার হলে জলাবদ্ধতার হাত থেকে তারা মুক্তি মিলবে সেটি এখন আসলে তারা জানতে চায় এবং তারা সিটি কর্পোরেশনের কাছে দাবি করেছেন এই এলাকার যেসব নালা নর্দমা রয়েছে তাদের অভিযোগ হচ্ছে এইসব নালা নর্দমায় ময়লা আবর্জনায় ভরপুর, সেই কারণে দ্রুত পানি নিচের দিকে নেমে যেতে পারছে না। এই নালা নর্দমাগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে হয়তো এখানে যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছে। তবে আমরা দেখছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই মুহূর্তে ভারী বর্ষণ হয়নি।
কাতালগঞ্জ আগ্রাবাদ এলাকার পানি নেমে গেলেও এই এলাকার পানি নামতে দীর্ঘদিতে পানি নামছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মুহুরীপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সেখানকার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। জুলাই মাস জুড়ে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত 50টি গ্রামের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। প্রায় 1 লাখ মানুষ চরম পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, নদী পুনঃখননে প্রায় 140 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মিলছে না কোনো সুফল। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্যে রিপোর্ট। টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধিয়ে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ, মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদহ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরও থাকছে। হরমুজ পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা, তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। এবার বাণিজ্যের সংবাদ। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় গভর্নর আরও বলেন, ব্যাংক খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এ কারণেই 2 কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ 36%, যা অশনি সংকেত। এই খেলাপি কমিয়ে আনতে 18 মাসের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম 6 মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হয়েছে। পরের 1 বছর ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর পূর্তি পালন করলাম। আমরা জানি সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাবে, সেটা চুরি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে, কেউ এখনো করছে। এর মধ্যে এমন ডিপোজিটারও আছে যে গত 10 বছরের উপর ধরে তারা সাফার করছে। সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকী আজ। 1984 সালের এই দিনে হৃদরোগে মারা যান তিনি। মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী। মাহবুব আলী খান স্মৃতি কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবার্ষিকী পালনে কবর জিয়ারত ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 1984 সালের 5 অগাস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্র্যাশ করলে সেই উদ্ধার কাজ তদারকি শেষে 6 অগাস্ট হৃদরোগে আক্রান্ত হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র 49 বছর বয়সে জীবন অবসান হয় এই দেশপ্রেমিকের। তাকে ঢাকার বনানী অঞ্চলে দাফন করা হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান 1979 সালে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমান সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে 11 দলীয় জোটের কর্মসূচিতে বক্তব্য রাখছেন জামাত আমির। সরাসরি যাব সেখানে। ঢাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী, আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এখন আমাদের দাবিগুলা সচিবালয়ের কানে পৌঁছানোর জন্য, সংশ্লিষ্ট মন্ত্রীদের কানে পৌঁছানোর জন্য এখন আমাদের অবস্থান ধর্মঘট থেকে, কর্মসূচি থেকে সচিবালয়ের দিকে আমরা যাব। এই সচিবালয় কোনো দলের নয়। এই সচিবালয়ের প্রত্যেকটি ইট, বালু, পাথর, নুড়ি, মিস্ত্রির হাত, রড, সিমেন্ট সবগুলো এইগুলো এই দেশের জনগণের সম্পত্তি। সচিবালয়ে যারা বসে আছেন, মন্ত্রী হন, এমপি হন, জনগণের কথা শুনতে হবে, জনগণের কথা মানতে হবে। আজকের মতো আমাদের দাবি খুবই অল্প। আমার চুলায় গ্যাস চাই, আমার মাকে আর কান্নাবেন না, ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না, খাবার জন্য বিশুদ্ধ পানি চাই, আমাদের যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস চাই। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছেন, প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। আর দাম বাড়ানোর দিকে হাত বাড়াবেন না। গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছেন, আমরা বুঝতে পারছি। সংকট সরাসরি ছিলাম রাজধানীর পুরানা পল্টনে মুক্তাঙ্গনে 11 দলের জোটের যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্ধনা ছিল তার সৃষ্টির মূল মন্ত্র। বাঙালির ভাব বৈচিত্র্যে সদা জাগ্রত কবিগুরু সাহিত্যের অমর কীর্তি দিয়ে চিরকালের জন্য জায়গা করে নিয়েছেন বিশ্ব বাঙালির হৃদয়ে। বর্ষার এমনই দিনে 85 বছর আগে অনন্ত লোকে পাড়ি জমিয়েছিলেন বাঙালির প্রাণের পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেহত্যাগ করলেও বাংলার সাহিত্যাকাশে আজও উজ্জ্বল তার সৃষ্টিকর্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে যিনি সব বাঙালির মণিকোঠায় ঠাঁই নিয়েছেন। 1348 সনের 22শে শ্রাবণ মৃত্যুকে বরণ করেছিলেন এই মহাকবি। খসে পড়েছিল বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির দিক নির্দেশক, এক আলোকবর্তিকা। বাঙালির প্রত্যাহিক জীবনের সবকিছুর সঙ্গেই মিশে আছে রবীন্দ্রনাথ। গত 1.5 শতাব্দী ধরে বাঙালির মানসপটে তার দাপুটে অবস্থান। তাকে বাদ দিয়ে বাঙালির চিন্তার ভূগোল, ভাবের প্রকাশ, রস আস্বাদন কিছুই সম্ভব হয় না। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল কবিগুরুর সৃষ্টির মূল মন্ত্র। বাঙালি সত্তায় রবীন্দ্রনাথ সদা জাগ্রত। বাঙালি জীবনে যত ভাব বৈচিত্র্যের সমারোহ, তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা আর দর্শনে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা সবকিছুই আজও সত্যিকারের বাঙালি হওয়ার অনুপ্রেরণা যোগায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আপত্তির পরও দিল্লিতে দণ্ডিত হাসিনার বক্তব্যের সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ। জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার।
সর্বসাধারণের জন্য খুলল জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা চিহ্ন। বৃহস্পতিবার ছড়া প্রতিদিন খোলা সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা। এবং কাটছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু। পাম্পে নেই দীর্ঘ লাইন। ভোগান্তি কমে যাওয়ায় গাড়ি চালকদের স্বস্তি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়, সঙ্গে থাকুন সময়।